যে কোনো গভর্নমেন্ট জবে ফর্ম ফিল আপের সময় আমরা জেনারেলি যে কাস্ট ক্যাটাগরির আন্ডারে আসি আমরা কিন্তু সেটাই সিলেক্ট করি, কিন্তু পরবর্তীকালে যখন এক্সাম কমপ্লিট হয়ে যায় এবং মেরিট লিস্ট আসার সম্ভাবনা থাকে তখন অনেকের বিভিন্ন ডকুমেন্ট প্রবলেমের মুখোমুখি হতে হয়। তো তখন আমাদের মাথার মধ্যে একটা ডাউট আসে যে আমরা যদি ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করি তাহলে আমরা কি জেনারেল ক্যাটাগরি বা অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট সিলেক্ট হতে পারবো। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। হে এভরিওয়ান, দিস ইজ মি দেবজি সিংহ রয়, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। যারা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে নেই তারা অবশ্যই জুড়ে যেও, পরবর্তীকালে এরকম নতুন নতুন ধরনের ভিডিও আমি কিন্তু আনবো। তো যদি এটা একটা ডাউট হয় এবং এটার কোনো উত্তর হ্যাঁ বা নাতে আমাকে দিতে হয় তাহলে আমি অবশ্যই উত্তর দেবো হ্যাঁ, অবশ্যই তুমি একজন ইউআর ক্যান্ডিডেট হিসাবে তুমি কিন্তু সিলেক্ট হতে পারবে। কিন্তু এর পেছনে কতগুলো শর্ত আছে যেগুলো তোমাকে মানে ক্লিয়ারিফাই করতে হবে। এই শর্তগুলো যদি তুমি মেনে চলো বা মেনে চলেছো তবেই তুমি কিন্তু অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট কিন্তু তুমি সিলেক্ট হতে পারবে। এখন প্রশ্ন আসে যেই সমস্ত আমাদের কাস্ট ক্যাটাগরিগুলো আছে, যেমন ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, এই ধরনের যে কাস্ট ক্যাটাগরিগুলি আছে। তো প্রথমেই বলে রাখি, যখন ডিআইবি ভেরিফিকেশান হয় যে কোনো গভর্নমেন্ট জবে সিলেকশনের সময়, তো সেখানে তুমি যদি কোনো কাস্ট ক্যাটাগরির ডকুমেন্ট তুমি নিয়ে প্রডিউস হতে না পারো তাহলে তোমাকে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট বা ইউআর ক্যান্ডিডেটই বিবেচনা করা হয়। অর্থাৎ তুমি যে ক্যাটাগরি সিলেক্ট করেছো যদি কোনো কারণে তুমি সেই ক্যাটাগরির কোনো ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টস দেখাতে না পারো তখন তোমাকে কিন্তু অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেটই কিন্তু বিবেচনা করা হয়। এরপর আসে তোমাকে কি সিলেকশন করা হবে কি না হবে। তো এর ক্ষেত্রে একটা শর্ত যেটা প্রযোজ্য হয় যে তোমার ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম ফাইনাল সিলেকশন, একদম মেরিট লিস্ট পর্যন্ত তুমি কোনো পর্যায়ে তুমি যে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করেছো তার কোনো রকম বেনিফিট তুমি নিয়েছো কি না, এটা হচ্ছে একটা সবথেকে বড় শর্ত। যদি কোনো একটা স্টেজে তুমি এর বেনিফিট নিয়ে থাকো তাহলে কিন্তু তুমি ইউআর ক্যাটাগরির আন্ডারে আসলেও তোমার কিন্তু ফর্মটাকে রিজেক্ট করে দেওয়া হবে, যে কারণে তুমি কিন্তু সিলেকশন পাবে না। এরপরে একটু এটাকে বিস্তারিত বা এলাবোরেটলি আমরা যদি দেখি বা জাজ করি তাহলে বলা যায় আমরা জেনারেলি যখন কোনো কাস্ট ক্যাটাগরির আন্ডারে ফর্ম ফিল আপ করি তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম ফিজ থাকে। জেনারেল ক্যাটাগরির একরকম ফিজ থাকে, এসসি এসটিদের একরকম ফিজ থাকে। তো ওখানেও কিন্তু আমরা একটা কিন্তু বেনিফিট কিন্তু আমরা নিই। তাই তুমি যদি কোনো এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপের সময়তেই কিন্তু ফিজের একটা বেনিফিট নিয়ে নিচ্ছ। সেই কারণে তুমি কিন্তু ফাইনাল সিলেকশন সময় অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট কিন্তু তুমি সিলেক্ট হতে পারবে না। তুমি কাট অফ ক্লিয়ার করলেও তোমাকে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাকে কিন্তু ডিআইবি ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু প্রডিউস করতেই হবে। সেকেন্ডলি বলে থাকি যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের মতনই একই ফিজ কিন্তু তারাও কিন্তু ভরে। এরপরে আসছে নেক্সট স্টেজ, তাই এরা কিন্তু ইউআরের জন্য এলিজিবল। কিন্তু পরবর্তী পর্যায়ে যদি যায় আমরা একটা কথা বলতে পারি যে জেনারেল ক্যাটাগরির কিন্তু এজ রিল্যাক্সেশন কোনো কিন্তু থাকে না, কিন্তু ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু একটা এজ রিল্যাক্সেশন থাকে। তাই তুমি যদি ফর্ম ফিল আপের সময় এজ রিল্যাক্সেশনের বেনিফিট তুমি যদি নিয়ে থাকো অ্যাজ এ ওবিসি ক্যান্ডিডেট তাহলে কিন্তু তুমি অ্যাজ এ ইউআর সিলেকশন নিতে পারবে না। তোমাকে কিন্তু সেখানে ওবিসি সার্টিফিকেট কিন্তু তোমাকে প্রডিউস করতেই হবে ডিআইবি ভেরিফিকেশনের সময়। এরপরে আমরা আসছি পরের স্টেপে, যদি তুমি একটা ইডব্লিউএস ক্যান্ডিডেট হও তো সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো এজ রিল্যাক্সেশনও নেই এবং তোমাকে কিন্তু জেনারেল ক্যাটাগরির মতোই তোমাকে কিন্তু ফিস দিতে হয়েছে। তাই তুমি এই স্টেজটা কিন্তু অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট সিলেক্ট হওয়ার জন্য যোগ্য। এরপরে আসছি আমরা পরের স্টেজে, যখন আমাদের কি হয়, এক্সাম হয়।
আমাদের যখন ফাইনাল এক্সাম হয়, ফাইনাল এক্সামের পর আমাদের কিন্তু যখন মেরিট লিস্ট আসে, সেই মেরিট লিস্টে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমাদের নাম্বার আসে এবং আমাদেরকে সেভাবে শর্ট লিস্ট করা হয়। সেই শর্ট লিস্টে তুমি যদি কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরির আন্ডারে সিলেক্ট হও, তাহলে কিন্তু তুমি পরবর্তীকালে ফাইনাল সিলেকশনের সময় তুমি কিন্তু ইউআর ক্যাটাগরির আন্ডারে সিলেকশন নিতে পারবে না। যদি কোনো একটা স্টেজে তুমি অ্যাজ এ এসসি এসটি ক্যান্ডিডেট যদি এসসি এসটি ক্যাটাগরির আন্ডারে সিলেকশন পাও, মানে পরের স্টেজের জন্য অগ্রাধিকার পাও ফাইনাল পরীক্ষার সময়, বা তুমি একজন ওবিসি ক্যান্ডিডেট ক্যাটাগরির লিস্টে তুমি যদি সিলেক্টেড হও ফাইনাল এক্সামের সময়, তাহলে কিন্তু তুমি ফাইনাল মেরিট লিস্টে তুমি অ্যাজ এ ইউআর ক্যাটাগরি তুমি সিলেক্ট হতে পারবে না। এবং এটাও কিন্তু ইডব্লিউএসের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যদি ফাইনাল এক্সামে অ্যাজ এ ইডব্লিউএস ক্যান্ডিডেট তুমি যদি সিলেক্ট হও, তাহলে কিন্তু ইউআর ক্যাটাগরিতে তুমি কিন্তু যেতে পারবে না। এখন প্রশ্ন আসে যে যদি তুমি ইউআর ক্যাটাগরিতেই সিলেক্ট হয়েছো ফাইনাল এক্সামের সময়, তাহলে কিন্তু তুমি পরের স্টেজে যাওয়ার জন্য কিন্তু তুমি রেডি। এরপর আসে মেন প্রসঙ্গ। তখন বিভিন্ন যে ডিফেন্স এক্সাম হয়, সেখানে কিন্তু আমাদের কিছু গ্রাউন্ড বা ফিজিক্যাল একটা টেস্ট হয়, সেটা কিন্তু অন্যান্য সিভিল জবের ক্ষেত্রে নেই। তাই এই ফিজিক্যাল মেজারমেন্টের সমতেও কিন্তু একটা রিল্যাক্সেশন পাওয়া যায়, যে যারা জেনারেল ক্যাটাগরি আন্ডারে আসে বা ওবিসি ক্যাটাগরি আন্ডারে আসে বা ইডব্লিউএস ক্যাটাগরি আন্ডারে আসে, তাদের কিন্তু একটা ফিজিক্যাল মেজারমেন্টটা আলাদা ধরনের হয় এবং এসসি এসটিদের ফিজিক্যাল মেজারমেন্টটা আলাদা ধরনের হয়। তাই তুমি যদি ফাইনাল এক্সামেও তুমি যদি অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট তুমি যদি কাট অফ মার্কস ক্লিয়ার করেও থাকো, কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টের সময় তুমি কিন্তু তোমার ক্যাটাগরির বা কাস্ট ক্যাটাগরির বেনিফিট নিয়ে নিয়েছো, তাহলে কিন্তু তুমি ফাইনাল সিলেকশানে অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট তুমি সিলেকশান নিতে পারবে না। এখন তুমি যদি এই সমস্ত পর্যায়গুলোই যদি অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট তুমি কাট অফ বা কোনো রকম ক্যাটাগরি ওয়াইজ বেনিফিট না নিয়ে তুমি মেরিট লিস্ট পর্যন্ত এগিয়ে গেছো, তাহলে আমি বলতে পারি তুমি তোমার কাস্ট ক্যাটাগরির কোনো ডকুমেন্টসের প্রবলেম থাকলে বা দিতে না চাইলে তুমি না শো করেও অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। তো সব থেকে বলা ভালো, জেনারেলি এসসি এসটিদের ক্ষেত্রে তো এটা একদমই হয় না, কারণ এরা প্রথমেই ফর্ম ফিল আপের সময়তেই হয় এজ রিল্যাক্সেশনের বেনিফিট নিয়ে থাকে, আর না হলে কিন্তু এরা কিন্তু ফিজের বেনিফিটটা নিয়ে থাকে, সেই কারণে এরা একদমই এলিজিবল না। এরপরে আসছি আমরা ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। তো ওবিসি এবং ইডব্লিউএস এদের ক্ষেত্রে কিন্তু ফিজের বেনিফিট কিন্তু কেউই পায় না, কিন্তু ওবিসির ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের বেনিফিটটা থাকে। এখন তুমি যদি কোনো এজ রিল্যাক্সেশনের বেনিফিট না নিয়ে যদি পরের স্টেপে গেছো এবং ফাইনাল এক্সামও অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট তুমি কিন্তু কাট অফ ক্লিয়ার করেছো, এবং তারপরে তুমি ডিফেন্স এক্সামের ক্ষেত্রে বলছি, তুমি যদি কোনো ফিজিক্যাল মেজারমেন্টেও তুমি অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেটের যেরকম মেজারমেন্ট লেভেল থাকে সেই লেভেলটা তুমি পের করেছো এবং তারপরে তুমি ইন্টারভিউয়ে প্রডিউস হয়েছো, তাহলে আমি বলবো তুমি কিন্তু তোমার কাস্ট ক্যাটাগরির ডকুমেন্টস না শো করেও তুমি কিন্তু অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট কিন্তু তুমি চাইলে ডিআইবিকে বলে সিলেকশন নিতে পারবে। কিন্তু তুমি যদি এর কোনো একটা স্টেজে যদি তুমি তোমার কাস্ট ক্যাটাগরির বেনিফিট নিয়ে ফেলেছো, তাহলে তুমি কিন্তু অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট সিলেকশন নিতে পারবে না। তাই সব থেকে বলা ভালো একটা হাই চান্স থেকে থাকে একটা ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।